নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা সবাইকে। আজ কফি উইথ জেডিতে আমাদের স্পেশাল গেস্ট, একজন পুরনো একজন নতুন। পুরনোকে সবাই চেনেন, ক্রিস। নমস্কার। আর সাথে আমাদের মিষ্টি বারবি মৌমিতা। নমস্কার। আজ ওদের সাথে আড্ডা মারবো। আজকে খুব তাড়াতাড়ি শেষ করতে হবে, আমাদের 1 ঘন্টায় শেষ করতে হবে, কারণ মৌমিতা অনেকটা দূরে বাড়ি ওর, সেই কৃষ্ণনগর। আজ আমরা ওদের দুজনের সঙ্গে আড্ডা মারবো, ওদের দুজনের ফ্যাশন ইন্ডাস্ট্রির জার্নি শুনবো। প্রথম যাকে দিয়ে শুরু করি সেটা হলো মৌমিতা। মৌমিতা, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কিভাবে আসা, তোর নাম, তোর পরিচয়, কোথায় থাকিস, কি পড়াশোনা করেছিস বা কি করছিস, টোটালটা 1 মিনিটের মধ্যে বল। আমার নাম তো জানাই, মৌমিতা পুরোহিত। আর আমার ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসা তোমার হাত ধরেই বলতে পারো। সত্যি সত্যি বলছি, মানে তোমার বসন্ত উৎসব থেকেই আমার জার্নিটা স্টার্ট। মানে তোমার বসন্ত উৎসবে এসেই আমি কাজ পেয়েছি আর কি। এর আগে আমি, হ্যাঁ, আমার যদি একেবারে প্রথম থেকে বলো তাহলে সেটা হবে, আমি মার্চের 3 তারিখে অডিশন দিতে এসেছিলাম। ফার্স্ট অডিশন ছিল আমার। এটা ছিল বালিগঞ্জে। বালিগঞ্জে ছিল ওটা। তারপর আমি অ্যাক্টিং ক্লাস জয়েন করেছিলাম। ওটা অডিশন দিই। এসবিএফ এর যে কাস্টিং ডিরেক্টর ছিল সন্দীপ দা, এইমাত্র সন্দীপদার ব্যাপারেই কথা হচ্ছে। সন্দীপ দাও আমার অনেক প্রশংসা করেছিল যখন আমার অ্যাক্টিং দেখেছিল। উনি অডিশন নিয়েছিল, উনি কৃষ্ণনগরে এসেছিল অডিশন নেওয়ার জন্য। দেন তারপর ওখানে আমার সিলেকশনও হয়, বাট কাজটা আমি জানি না এখনো পর্যন্ত কেন হয়নি। বাট এই পর্যন্ত আমি আমি খুব একটা, বলতে গেলে আমি কাজ খুব একটা পাই না, কেননা আমি বোল্ড শুট করি না। বোল্ড সেমি বোল্ড এখনো। এই প্রসঙ্গটা একটু পরে আসছি, এটা ইন্ট্রোডাকশন লেভেল ছিল। স্টাডি, পড়াশোনা? স্টাডি আমি কৃষ্ণনগরের ডিএল কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আর মানে এখন কি পড়াশোনা কমপ্লিট, তাই তো? আচ্ছা, আর কোনো পড়াশোনা করছিস না? হ্যাঁ, একবার গেছে, আর নেই। আর একবার পড়াশোনা কমপ্লিট করেছি, আর নেই। আচ্ছা, এবার ক্রিস তোর ব্যাপারে পরিচয় দে। ক্রিস আমাদের এখানে সেকেন্ড টাইম। এর আগে ক্রিস এসেছিল সেপ্টেম্বর অক্টোবরের লাস্টের দিকে মনে হয় এসেছিলি 2023 সালে। না সরি, 22 সালে। 22 ডিসেম্বর নাকি? না না না, ডিসেম্বর মাসে ফার্স্ট উইকে এসেছিল। সেই ক্রিস আজ কতটা পরিণত সেটা আজ আমরা দেখব। ক্রিস, আমার তো জেরিদার সাথে মানে খুবই ভালো সম্পর্ক, মানে মডেলিং এর আমার আসা জেরিদার হাত ধরে। আর বর্তমানে আমি তো একজন থিয়েটার আর্টিস্ট, থিয়েটার করি। আর রিসেন্টলি আমি 2টো সিরিয়ালে কাজ করলাম। আমি জেরিদাকে পাঠিয়েছি ফুটেজ, বাদল শেষের পাখি আর রূপসাগরে মনের মানুষ। তো সব মিলিয়ে এখন চলছে, ভালোই চলছে এখন। এটা একটা আনন্দ, মানে বাবার জায়গা থেকে গর্বের আনন্দ যে আমাদের একটা ছেলে এখন রেগুলার সিরিয়ালে কাজ করছে। আর জেরিদা তোমাকে পাঠিয়েছিলাম সব ফুটেজগুলো। শুধু আমাকে পাঠাতে হয়নি, জগৎ তোকে দেখে নিয়েছে। মন হালদার লিখেছে হাই। হাই মন, তোকে নিয়ে একটু আগেই কথা হচ্ছিল। মন হালদার, হাই দাদা। ও আচ্ছা, আমাকে লিখেছিস। মন হালদার লিখেছে চলে এসেছি আমি। থ্যাংক ইউ মন। কোয়েল লিখেছে গুড ইভিনিং জেরিদা এন্ড মৌমিতা আর ক্রিস। গুড ইভিনিং কোয়েল দি। গুড ইভিনিং কোয়েল কোয়েল। দির সম্পর্কে আমি কিছু বলতে চাই। বল। ফার্স্টে যদি বলো যে হ্যাঁ তোমার এখান থেকে নিশ্চয়ই স্টার্ট হয়েছে, বাট কন্টাক্ট করে দিয়েছে ফার্স্টে অমিত দা, যে এখন একজন অ্যাক্টরও আবার সিঙ্গারও। মানে অমিত দা কোয়েলদির সাথে আমাকে কন্ট্যাক্টটা করিয়ে দিয়েছে। তারপর তো আর বলতে হবে না কোয়েলদির সাথে আমার বন্ডিংটা কিরকম, সবাই জানে গুনগুন চুনচুন নামে। আমি হচ্ছি চুনচুন ও গুনগুন। তো কোয়েলদি বলতে গেলে ইন্ডাস্ট্রির মধ্যে সিরিয়াসলি আমার বেস্ট ফ্রেন্ড একেবারে। মন লিখেছে ক্রিস খুব ভালো। থ্যাংক ইউ, তুমিও খুব ভালো। ইয়েস, এটাই হচ্ছে কথা, যে যে ভালো না সে সবাইকে ভালো দেখে। এটা একটা জগতের একটা অদ্ভুত নিয়ম। যে খারাপ, যে ভুরু কুচকে থাকে সে সবাইকে ভুরু কুচকেই দেখে। এটা আমি দেখেছি। যাই হোক, এটা তোর? হ্যাঁ, এটা আমি। আরে বাবা, অডিও চলছে। আচ্ছা ঠিক আছে, চলো। যাই হোক, বেসিক যেটা বলি, মৌমিতার কাছে আসছি। মৌমিতা, যেটা তখন বলছিলি সেটা কন্টিনিউ কর।
হ্যাঁ, তো বলতে গেলে আমি বোল্ড মানে তুই কেন তুই বলছিস যে আমি ইন্ডাস্ট্রিতে কম কাজ করি? হ্যাঁ, আমি খুব একটা বলতে গেলে আমি কাজ পাই না। আমি যখনই আমি ব্রাইডাল শ্যুটের জন্য যদি কোথাও আমি ছবি দিই, ওখানে আমাকে এটাই বলা হয় তোমার ফেসটা বেঙ্গলি না। আমাকে এটা বলা হয় যে তোমার এর আগে একটা মডেল এসেছিল রোগা পাতলা করে, সেও হ্যাঁ। বলেছিল, আমিও তাই হ্যাঁ, এই বলেছি তো মন আমাকে। মন ওই লিখলো। হ্যাঁ, তো আমাকেও হচ্ছে বেঙ্গলি ব্রাইডের জন্য নেয় না, আমাকে বলবে তোমার ফেসটা একটু অন্য রকমের আছে। তারপর বোল্ড শ্যুট তো করি না আমি। আবার ধরো মানে কি বলবো, ওখানে আমাকে বলে একটু হেলদি থাকতে হবে তোমাকে, এরকম টাইপসের কথাগুলো বলে। আর বোল্ড শুটের জন্য তো যখনই যেখানে দেবো ওখানেই তো বলে দেবে যে হ্যাঁ হ্যাঁ করে নাও করে নাও, বাট আমি এখনো কমফোর্টেবল না, Yes. আই এম নট কমফোর্টেবল। বোল্ড শুট সম্বন্ধে আমি আরেকবার বলি। বোল্ড শুটটা কিন্তু আলাদা কিছু না। বোল্ড শুটটা আলাদা কিছু না। বোল্ড শুটটা একটা ক্যাটাগরি। যেমন আমরা যেমন মডেলিং ইন্ডাস্ট্রিতে এসেছি, আমরা মডেল, আমরা ক্যামেরার সামনে স্টিল পোজ দিই। দেন আমাদের আপগ্রেডেশন কি হলো, যে আমরা র্যাম্প শো করলাম, র্যাম্পে হাঁটলাম, আপগ্রেডেশন। দেন আমরা ওই রিলস করছি, তখন আমরা ফ্লেক্সিবল হচ্ছি। রিলস করছি মানে আমরা ক্যামেরা ফেস করছি নিজের সাথে নিজে। দেন এইরকম একটা প্ল্যাটফর্ম যেখানে টক শোতে তুই অ্যাজ এ গেস্ট কোনো একজন হোস্টকে তোর প্রচার দিচ্ছিস, তোর পরিচিতি দিচ্ছিস। তারপরের ক্যাটাগরি কি? তারপরের ক্যাটাগরি হলো অভিনয়। অভিনয় যখন তুই করছিস সেটা যেমন একটা ক্যাটাগরি, আর্টিস্টের তো একটা ক্যাটাগরি আছে, ওটা একটা আর্টিস্টের ক্যাটাগরি। জাস্ট লাইক দ্যাট, জাস্ট লাইক দ্যাট বোল্ড শুট একটা ক্যাটাগরি, বাট কমফোর্ট হওয়াটা বিষয়। কমফোর্ট হওয়াটা বিষয়। যখন তুই মনে করবি যে আমি এইবার নিজেকে ক্যারি করতে পারবো, তুই এখন যে বসে আছিস এটাও কিন্তু লুকিং বোল্ড, বাট তুই ক্যারি করতে পারছিস। হ্যাঁ, তুই ক্যারি করতে পারছিস, সেই রকমই বোল্ড একটা কনসেপ্ট। এটা কোনো নেগেটিভ কিছু না। আর বোল্ড মানে হচ্ছে, দুনিয়ার লোক বলবে বোল্ড মানে হচ্ছে মেয়েটা খারাপ, খারাপ লোকেরা বোল্ড করে না। বোল্ড হচ্ছে ক্যামেরার সামনে আসা একটা শুটের ক্যাটাগরি। বারবার যে কথাটা আমি বলি, আমরা ক্যামেরার সামনে খুলি, আমরা ক্যামেরার পেছনে খুলি না। আমরা ক্যামেরার পেছনে একটা কলেজের স্টুডেন্ট, একটা বাবার মেয়ে, একটা পরিবারের এই মুহূর্তে মেয়েরাই বড় গার্জিয়ান। একটা মেয়ে যে জগতের কাছে নিজেকে প্রচার করতে চায়, দিকের মানুষকে আনন্দ দিতে চায়, বাট সে ক্যামেরার এই পাশে এসে কিন্তু নিজে একটা মেয়ে, আপনার মেয়ে আমার মেয়ে, এই রকম একটা মেয়ে। মন হালদার লিখেছে, আর কে অনেকগুলো লেখা ঢুকে গেছে। ক্রিশ খুব ভালো, এটা হলো ড্রিম বয় ক্রিশ লিখেছে গুড ইভিনিং কোয়েল। মন হালদার লিখেছে মৌমিতা খুব কিউট দেখতে, আমি মৌমিতার সাথে কাজ করতে চাই দাদা। থ্যাংক ইউ সো মাচ। তোদের দুজনকে নৌকোতে নিয়ে গিয়ে কাজ করবো কালবৈশাখীর ঝড়ে। ড্রিম বয় ক্রিশ, তুমিও খুব ভালো। যেটা বললাম, আমি যদি ভালো হই আমি জগৎকে ভালো দেখবো। ইন্দ্রাণী কর, গুড ইভিনিং অল। গুড ইভিনিং ইন্দ্রাণী। গুড ইভিনিং। মেকওভার হানি, গুড ইভিনিং এভরিওয়ান। গুড ইভিনিং। Good evening. হানি, তোকে একদিন এবার লাইভে ডাকবো, যে লাইভটা হচ্ছে, এবার তুই আর আর্টিস্ট হিসেবে আসবি না, এবারে তুই গ্রুপ অ্যাডমিন হিসেবে তোকে একদিন আমি লাইভে ডাকবো। মেকওভার হানি, কেমন আছিস? কেমন আছো ক্রিশ? ভালো আছি, তুমি কেমন আছো? কমেন্টস গুলো নিজে পড়। আমার খুব ভালো লাগছে তোমাকে দাদার সাথে দেখে। গত সপ্তাহের আজকের দিনে ও এই চেয়ারেই ছিল। আচ্ছা, গত সপ্তাহের আজকের দিনে ও এই চেয়ারেই ছিল। ক্রিশ লিখেছে, ইন্দ্রাণী লিখেছে হাই ক্রিশ, হাই মমিতা। হ্যালো ইন্দ্রাণী দি। মেকওভার হানি লিখেছে কেমন আছো ক্রিশ, ও তো বলেছে না? হ্যাঁ। দেখে ইন্দ্রাণী লিখেছে হানি, হাই ক্রিশ, হাই হানি। ইন্দ্রাণী কর, আমি কিন্তু পুনে থেকে দেখছি। ও তুই পুনে চলেও গেছিস? কখন যে কলকাতায় আসিস, কখন যে চলে যাস। যাই হোক, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসার পর এখনো অবধি তোর গুড মোমেন্টস গুলো বল। গুড মোমেন্ট। সেম কোশ্চেন তোর কাছে থাকবে। আচ্ছা। গুড মোমেন্টস
গুড মোমেন্টস বলতে মানে আমি যখনই যেখানেই কাজে যাই আমি খুব আনন্দের সাথে কাজ করি। ভেরি গুড। আমি খুব Very আনন্দের good. সাথে কাজ করি। এটাই হবে আগামী দিনে না, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আমরা আনন্দের সাথে কাজ করব। আমরা আনন্দের সাথেই কাজ করব। আমরা অন্যকে আনন্দ দিই। আমরা যদি আনন্দের সাথে কাজ না করি, থোড়ি না আমরা অন্যকে আনন্দ দিতে পারবো। আমি সেটাই। সিরিয়াসলি বলছি, আমি যখন বাড়িতে বসে থাকি না আমার সিরিয়াসলি একদম ভালো লাগে না। যখন শুটে থাকি আমি সবার সাথে থাকি, মানে স্ক্রিপ্ট পড়তে হয়, এটা পড়তে হয়, খাটনি হয় অনেক, বাট তাও সবার সাথে একটা মজার মধ্যে থাকি, মানে একটা ফ্র্যাঙ্কলি ব্যাপারটা থাকে, মানে আড্ডাও হয় কাজও হয় সাথে কাজও করে। হয়। ঠিক, এই ঠিক, ব্যাপারটা ঠিক, খুব ঠিক। ভালো লাগে আমার। মানে এখন অবধি স্পেশাল কোনো মোমেন্টস নেই? স্পেশাল মোমেন্ট আচ্ছা, বসন্ত উৎসবে স্টেজে তুই র্যাম্প করেছিলি? জীবনের প্রথম র্যাম্প ছিল তো, সেদিনকার কোনো আলাদা অনুভূতি নেই তোর? না, আমি প্রিপেয়ার হয়েই এসেছিলাম। আমি বাড়িতে যখন আমার একটা আয়না রয়েছে, আয়নার সামনে গান চালিয়ে দিয়েছিলাম, দেন র্যাম্পে হাঁটছিলাম। সবার কাছে এটা একটা উদাহরণ যে বাড়িতে নিজের আয়না সব থেকে বড় প্র্যাকটিসের জায়গা। আর এর জন্য আমি আমার বাবাকে থ্যাঙ্কস বলতে চাই। বাবাই আমাকে হচ্ছে এই আইডিয়াটা দিয়েছিল যখন এই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসার আগে দিয়ে। আমার বাবা আমাকে এটা বলেছিল, কেননা আমি খুব শাই টাইপসের ছিলাম, মানে ক্যামেরা শাই ছিলাম আর কি। তো বাবা আমাকে এটা বলেছিল, যদি তুই একজন অ্যাক্ট্রেস হতে চাস তাহলে তোকে ক্যামেরার সামনে ফেস করতে হবে নিজেকে, নার্ভাসনেস কাটাতে হবে। যদি এরকম হয় তাহলে কিন্তু ওখানে তোকে বকা দেবে। আর আমি বকাকে খুব ভয় পেতাম, আমি কেঁদে ফেলতাম কেউ আমাকে বকা দিলে। তো সেজন্য আমি আগে থেকে প্রিপেয়ার হয়ে এসেছিলাম। প্রিপেয়ার হয়ে পরীক্ষার হলে যাওয়া, সঠিক কোশ্চেন পাওয়া, সঠিক উত্তর লেখা, সেটার মধ্যে একটা আলাদা অনুভূতি আছে। আমি সেই অনুভূতিটা তোকে জিজ্ঞেস করছি। তুই জীবনের প্রথম র্যাম্পে হেঁটেছিস, ইন অ্যান অ্যাভারেজ তখন মাঠে তোর সামনে 20-25 হাজার মানুষ ছিল। হ্যাঁ, যেদিকে তাকাচ্ছিস সেদিকে শুধু মানুষ, ক্যামেরা। অত বড় স্ক্রিনের মধ্যে তোকে দেখা যাচ্ছে। সেই দিনকে তোর কোনো স্পেশাল অনুভূতি নেই? স্পেশাল অনুভূতি তো ছিল, নিশ্চয়ই ছিল। আমি ফার্স্টে যখন মানে র্যাম্পে যাওয়ার 1 ঘন্টা আগে আমার অত কিছু কেন ফিলই হচ্ছে না যে না সবাই তো যাচ্ছে, আমিও পারবো যেতে। কিন্তু যখন আস্তে আস্তে করে একটু একটু করে টাইম পেরোচ্ছে, আমি ওকে বলেছিলাম ভিডিও করে দাও আমার। দেন আমি উঠলাম যে না না, বুকের মধ্যে সাহস আনতে হবে। গেলাম, র্যাম্পে হাঁটছি, দিয়ে আমি আচ্ছা করে পোজ দিয়েছি, যে যা বলে বলুকে, আমি Yes, ফাটিয়ে এইটাই। দিয়েছি। আমরা যা করব সেটাই ফাটিয়ে কাজ করব, জগৎ যা খুশি বলুক। হ্যাঁ, তবে আমার স্পেশাল মোমেন্ট এটা ছিল যখন আমার বসন্ত উৎসবে যখন আমার মানে একটা লুক দিয়েছিল শাড়িতে, একটু ডিফারেন্ট মানে টাইপসের লুক দিয়েছিল, মানে ঠিক ট্র্যাডিশনালও না, মানে একটু ওয়েস্টার্ন টাইপের, ইন্দো ওয়েস্টার্ন টাইপসের লুকটা দিয়েছিল। আর যে আমার মেকআপ আর্টিস্ট ছিল, ওনার নামটা ভুলে গেলাম, তনুশ্রীদি। হ্যাঁ, তনুশ্রীদি ছিল। ওনার বাড়ি হচ্ছে বাঁকুড়া আর কি। আচ্ছা, সো উনি আমাকে সাজিয়েছিল, মেকওভার কোথায় করেছিল। বাঁকুড়া, কোথায় কৃষ্ণনগর? হ্যাঁ হ্যাঁ, আমি তো ফার্স্টে ভয় পাচ্ছিলাম আমার কিরকম মেকআপ হবে। তারপর যখন আমি মেকওভার করলাম, আমার হেয়ারও হয়নি, সমস্ত ফটোগ্রাফার এসে আমার ছবি তুলছে। বলছি বাবা, আমি সেলিব্রিটি হয়ে গেছি নাকি? দেখ বাবা, একটা কথা বলি মমিতা, আমাদের জগৎটা খানিকক্ষণ আগে তোদেরকে কি জ্ঞান দিচ্ছিলাম, আমরা সেলিব্রিটি। হ্যাঁ, আমরা সেলিব্রিটি। আমরা যখন এই প্রফেশনে আসি, আমরা তখন একটা স্বপ্ন দেখি। স্বপ্নটা হচ্ছে আমরা অটোগ্রাফ দিচ্ছি, অথবা আমাদের ফ্যানেরা আমাদের সাথে সেলফি তুলছে Selfie exactly। তুলছে। তাই তো? তার মানে তুই প্রথম দিন থেকে এই স্বপ্নটা দেখেই এগোচ্ছিস যে আমি আমার ফ্যান হবে মানেই হচ্ছে আমি সেলিব্রিটি। নিজেকে প্রথম, নিজের বিজ্ঞাপন তোমাকে নিজেকে করতে হবে, নিজের প্রমোশন নিজেকে করতে হবে। তার সব থেকে বড় উদাহরণ আপনাদের সামনে আমি বসে আছি। কেমন কেউ ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যে এই যে হ্যাশট্যাগ কি হ্যাশট্যাগ ফায়দা মাথায় দেয়, সেলিব্রিটিরা হ্যাশট্যাগ ইউজ করে। সাধারণ মানুষের কাছে হ্যাশট্যাগ নিয়ে আসা, এবং প্রতিটা মানুষকে আমি হ্যাশট্যাগ তৈরি করে দিই আলাদা আলাদা করে, যে তোরা হ্যাশট্যাগ ব্যবহার কর, কারণ আমি চাই প্রতিটা বাচ্চাকে ভবিষ্যতের সেলিব্রিটি হিসেবে দেখতে। তখন হয়তো আমার কাছে ক্ষমতাও থাকবে না চোখ দিয়ে দেখার, তখন আমি খুব বড় হয়ে যাব, বাট ছেলেমেয়েরা যখন কাজ করবে এটাই হবে আনন্দ। টিনা সরকার লিখেছে, হাই মমিতা, লুকিং নাইস। থ্যাংক ইউ টিনা। টিনা আমার খুব ভালো বান্ধবী, ওর সাথে আমি কাজও করেছি। বাহ বাহ। মেকওভার হানি লিখেছে, বোথ আর লুকিং নাইস। আই থিংক মমিতা নিউ কমার্স, আই উইশ দুজনই খুব ভালো করে কাজ করো আর অনেক এগিয়ে যাও।
থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। ক্রিস অলরেডি 1.5 বছর চলছে, প্রায় 2 বছর ক্রিসের বয়স। ক্রিস এই মুহূর্তে ফাটিয়ে কাজ করছে, ফ্যাশন ইন্ডাস্ট্রি, টলিউড ইন্ডাস্ট্রি দুটোতেই ফাটিয়ে কাজ করছে। এবং আগামী বছর এই সময় ক্রিসকে এখানে আসার জন্য অ্যাটলিস্ট আমার যাতে সেই ক্ষমতাটা থাকে, আমি ক্রিসকে আমার লাইভে ডাকবো, ক্রিসকে যাতে আমি একটা পেমেন্ট দিয়ে ওর সময়টা কিনতে পারি। আমি জানি সেটাই হবে আগামী বছর এই দিনে। ক্রিস এতটাই উপরে যাবে, মিলিয়ে নিস। না আমিও বলতে চাই, মানে আমি অ্যাক্টিংয়ে 2017 থেকে আছি, থিয়েটার করছি 2017 থেকে। আর তোমাকে আমি আগেও বলেছিলাম যে এরকম আমি মানে অনেক স্ট্রাগল করে এই জায়গায় এসেছি। মানে আমার বাবা যেহেতু মারা গেছে, তোমাকে বলেছিলাম, সুইসাইড করেছিল, দই দিয়েছে। তো আমি যখন বাড়ির বাইরে ছিলাম তখন এই ইয়েটা হয়েছে। এবার আমি বাড়িতে ঢুকছি, আমার আত্মীয় স্বজন বলো, পাড়া প্রতিবেশী সবাই বলছে এই তো এই ছেলেটার জন্য বাবা মারা গেছে, যেহেতু অ্যাক্টিং মডেলিং করে বলে। তো আমাকে এই জিনিসটা শুনতে হয়েছে যে আমি এই প্রফেশনে এসেছি বলে আমার বাবাকে নাকি আমি হারিয়েছি। তো সেইটা তো আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ। মানে আমি যদি জীবনে আমি এইটাই প্রতিজ্ঞা নিয়েছি যে আমি যদি জীবনে একটা রুটিও যদি ইনকাম করি আমার মায়ের জন্য, আমার জন্য, আমি এটা অ্যাক্টিং মডেলিং দিয়েই করব। আর আমি তোকে বলছি আজ, আমি যদি এইটুকুনিও পূর্ণি করে থাকি, তাহলে সেই পূর্ণি দিয়ে বলছি, ক্রিস আগামী বছর 365 দিন পর ক্রিসকে সময়ের দাম দিয়ে আমাদেরকে আনতে হবে, আর হ্যাঁ, এই ব্যাপারটাই তোকে বাট বললাম না, কারণ আমি জানি ক্রিস গত 1.5 বছর আগে যতটা পোলাইট ছিল, আজও সেই পোলাইটনেসটাই ওর মধ্যে আছে, যেটা অনেক ছেলে মেয়ের মধ্যে থাকে না, সেটা ক্রিসের মধ্যে আছে। আর বাবা মা কখনো সন্তানের উন্নতি দেখবো না, বা সন্তান অভিনয় প্রফেশনে এসছে বলে সে কখনো সুইসাইড করতে পারে না, না। এটা শুনতে হয়েছে আমাকে, ওই জন্যই তোমায় তো আগেও বলেছিলাম। যারা শুনতে তোকে বাধ্য করেছে তারাই একদিন বলবে। তারপর আরো তোমাকে বলছে, আরো কত কথা শুনতে যাচ্ছি রাস্তা দিয়ে, যে কি করে যাবে, অভিনয় করি, সংসার চলে। তারপর আবার এরম করেও বলে, মানে মাল আসে, মানে এত মানে বাজে কথা শুনতে হয়েছে আমার। কিন্তু আমি আমার লক্ষ্য স্থির রেখেছি, আমি এইটাই আমার ফোকাস, আর কিচ্ছু না। এরপর থেকে বলবি মাল আসে কিনা জানি না, খেয়ে পড়ে আছি দুমুঠো, হ্যাঁ, ওইটাই। আর আমরা আনন্দ দিই বলেই আপনারা আনন্দ পান। হ্যাঁ, ঠিক আছে, এটা কিন্তু আমাদের ডায়লগ। আমরা আপনাদের আনন্দ দিই বলেই আপনারা আনন্দ পান। আমাদের মনের ভেতরে কি আছে, কতটা কষ্ট আছে, কতটা কি আছে, ওটা দেখেন না তো, সেটা কাউকে দেখাই না। আমরা যখন অন স্ক্রিন আসি তখন কিন্তু আমরা নিজেদেরকে প্রকাশ করি মানুষকে আনন্দ দেওয়ার জন্য, তাই তো? ইন্দ্রাণী লিখেছে, একটা জিনিস নোটিশ করছি, যারা এই শোটা নিয়ে কটাক্ষ করে তাদের মধ্যে একজন এই লাইভটা দেখছে, বেশ ভালো লাগছে, এটাই আমাদের সাফল্য। একটাই কথা বলি ইন্দ্রাণী, আমাদের নিয়ে কেউ কটাক্ষ করে না। একটা মানুষ, একটা কথা আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে বাস। আমি লাস্ট 10.5 বছর বা 11 বছর ধরে যা দিয়েছি এক রকম ভাবে দিয়েছি, আমার মধ্যে কেউ কখনো কোনোদিন পরিবর্তন দেখেনি। আমি ক্রিসকেই জিজ্ঞেস করছি, ক্রিস আমাকে তুই 1.5 বছর আগে দেখেছিস, 1.5 বছর পর তুই দেখছিস, 1.5 বছরের মধ্যে প্রতিদিন দেখেছিস, আমার ওঠা নামা, খারাপ ভালো, সফলতা সব দেখেছিস। একটা মানুষ সফলতার সঙ্গে সঙ্গে তার তো একটা পরিবর্তন হয়, আমার মধ্যে কি পরিবর্তন দেখেছিস? কিচ্ছু না, তুমি যেরকম আগেও ছিলে সেরকমই আছো। আমি তো মানে রিসেন্টলি হলো আর কি, তো আমি যেরকম তোমায় দেখেছিলাম এখনো সেরকমই আছি। তোমার আগে থেকে চিনি, আমার ফার্স্ট তোমার সাথে আমার দেখা হয়নি, তোমার সাথে জাস্ট আমার প্রথম তোমাকে হাই হ্যালোটাই হয়েছিল না, সেই পানিহাটি 12 মন্দির ঘাটে তোমায় যেমন দেখেছিলাম আজকেও সেরকমই আছো। তুই 12 মন্দির ঘাটে গেছিলি? ওই 1.5 বছর হয়ে গেছে তাহলে। এটাই হচ্ছে বিষয়। আমি কখনো কারুর কোনোদিন ক্ষতির চিন্তা করিনি, সব সময় এটা ভেবে এসেছি মানুষকে একটা ভালো কিছু দেব, সব সময় এটা ভেবে এসেছি যে এই ফ্যাশন ইন্ডাস্ট্রিটা আমার কাছে একটা সন্তানের মতন। এই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে তো কেউ বাবা হতে আসে না, দাদা হতে আসে না, গার্জিয়ান হতে আসে না,
এখানে আমরা অন্য কিছু পেতে আসি, আনন্দ পেতে আসি। সেখানে একটা মাত্র মানুষ, আমি সারা দিন 18 ঘন্টা পরিশ্রম করছি এবং ঘুমিয়ে যে স্বপ্নটা দেখছি না, সেই স্বপ্নটাও দেখছি যে এইটা কি করে করব, ওইটা কি করে করব। তোরাই তো এসে দেখলি যে এই যে স্টুডিওটুকুনি, এইটুকুনি আমি সাজিয়েছি, এই সাজানোটার জন্য আমি আজকে 4 ঘন্টা আগে থেকে এসে বসে আছি। যে 4 ঘন্টা ধরে আমি এই জায়গাটাকে সাজাচ্ছি। এই যে কফি উইথ জেডি, এই যে কনসেপ্টটা তৈরি করা, এটাকে তৈরি করিয়ে নিয়ে আসা, এই যে জায়গাটাতে আমি বসে আছি, এই যে কালারফুল একটা পরিবেশ, এই সব কিছু তৈরি করতে কিন্তু আমাকে এই জায়গাটা খরচা করতে হয়েছে। সব থেকে বড় কথা, তোকে উল্টো দিকের ক্যামেরায় কেমন লাগবে সেটা ভাবাটাই কিন্তু একটা, তোর বাবা যেমন তোকে দিয়েছে, আমিও কিন্তু সেটার জন্য অপেক্ষা করি যে উল্টো দিক থেকে আমার বাচ্চাগুলোকে কেমন লাগবে। জানিস তো ইন্দ্রাণী, ইনস্ট্যান্ট একটা ব্যাপার দেখছি, আমরা তো ফটোগ্রাফার, আমি একজন অর্গানাইজার আজকের ডেটে, ও একটা মডেল, ও একটা মডেল, তুই একটা মডেল, আমাদের লাইভ যারা দেখছে তাদের মধ্যে অনেকেই ফটোগ্রাফার। বাট আজকের ডেটে একটা জিনিস খেয়াল কর, প্রতিটা ফটোগ্রাফার ফটোতে কনসেন্ট্রেশন কম করছে আস্তে আস্তে, তাদের দিকটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে ভ্রান্ত করে দেওয়া হচ্ছে। একটা ফটোগ্রাফারকে যদি আমি তোকে প্রশংসা করি যে ভাই তুই কি শুট করছিস, দারুণ তোর পারফরমেন্স হচ্ছে, তুই কিন্তু এইটাকেই বেটার করার চেষ্টা করবি। হ্যাঁ, এটা তোকে একদম। উল্টোটা বললাম, ভাই তোর মডেলিং দিয়ে তোকে হবে না, সরু সরু কাঠের মতন ঠ্যাং, একেবারে হাওয়ায় ওরা আওয়াজ চেহারা, তোর কিচ্ছু হবে না। তুই বাড়িতে বসে পড়াশুনো কর বা মায়ের সাথে বসে রান্না কর, তোর কি হবে? ডিমোটিভেট হয়ে যাবে। ডিমোটিভেট হয়ে যাবি। তো যে ডিমোটিভেট করবে, খেয়াল করে যদি তুই দেখিস, সেই মানুষটা সে নিজে সফল না। আর এখনকার দিনে তোমার ডিমোটিভেট করার লোকের অভাব নেই। অভাব নেই। একটা প্রশ্নের উত্তর চাইলাম, যারা আমার লাইভ এখন দেখছেন, আগামী দিনে দেখবেন এই লাইভটা, তাদের উদ্দেশ্য বলছি, এখনো অবধি একটা বলুন, একটা উদাহরণ দিন যে হ্যাশট্যাগ জেডিবুড়োর জন্য কারুর কোনো ক্ষতি হয়েছে, হ্যাশট্যাগ জেডিবুড়োর জন্য কারুর মন খারাপ হয়েছে। হ্যাঁ, মন খারাপ হওয়ার কথা, কারণ আমি তো সবাইকে খুশি করতে পারি না, আমি ভগবান নই, ঠিক আছে, আর আমি টাকাও নেই, টাকা সবাইকে খুশি করতে পারে, আমি টাকাও নেই, ভগবানও নই, সাধারণ মানুষ, কিন্তু চেষ্টা করি সারাদিন মানুষের ভালোটাই করার। আমাকে আমার পরম শত্রুও যদি কমেন্টস করে, নেগেটিভ কমেন্টস করে, আমি কিন্তু তার নেগেটিভ কমেন্টসে দুঃখ পাই না, উল্টে মোটিভেট হও না। মোটিভেট হই, আমি মোটিভেট হই। কেন? এটাই তো বিষয়, তুমি ভালো কিছু করছো তখনই বুঝতে পারবে যখন তোমার পাড়ার লোকগুলো বলবে মালাসে মালাসে, তার মানে তুমি কিছু করছো। না, এগুলো মানে অবাক লাগে ভাবলে, মানে এখনকার দিনে মানে কেউ কাউকে মোটিভেট করে না। সন্দীপ দা লিখেছে গুড ইভিনিং অল। সন্দীপ দা গুড ইভিনিং। গুড ইভিনিং সন্দীপ দা। কিন্তু সন্দীপ দার কাছাকাছি। হ্যাঁ 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 হ্যাঁ। অরূপ ভট্টাচার্য দা লিখেছে গো অ্যাহেড। থ্যাংক ইউ অরূপ দা, থ্যাংক ইউ। মন হালদার লিখেছে ভালো করে কাজ করো, দেখবে সব ঠিক হবে। জেজাস কাউকে হার্ট মানে হারতে না, হারতে না, জেসাস কাউকে হারায় না, মানে হারায় না। হারায় না। হ্যাঁ, অল দ্য বেস্ট বোথ অফ দেম। থ্যাংক ইউ। শুভঙ্কর দে দেখছি, শুভঙ্কর দাস দেখছি। শুভঙ্কর দাস হচ্ছে তোদের ইয়ে কলেজটা কি বলে, কালাচাঁদ। হ্যাঁ, কালাচাঁদের ওখানে শুভঙ্করের কম্পিউটারের শপ, মানে আমার এই টোটাল কম্পিউটার সেকশন। আচ্ছা 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 আচ্ছা। ইন্দ্রাণী লিখেছে কৃষ আর মৌমিতা তোদের দুজনের জন্য অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। থ্যাংক ইউ। ইন্দ্রাণী দি। কোয়েল লিখেছে আমার মৌকে খুব কিউট লাগছে আজকে। থ্যাংক ইউ কোয়েল দি। আরে মৌকে যে এত সুন্দর দেখতে আমি জানতাম না তো। আমাকে আমায় কিছু বললো না, তোমার আমার বাজে লাগছে। কোয়েল মৌ আমাকে কালকে ছবি পাঠিয়েছে, এই যে স্ক্রিনে ছবিগুলো চলছে, এই ছবিগুলোর জন্য মৌ আমাকে ছবি তুলে ছবিগুলো পাঠিয়েছে। আমি ছবিগুলো দেখছি, ও মা কি সুন্দর মৌকে দেখতে, আর সাথে হচ্ছে মৌ তো বেশ তিরিং বিরিং করে লাফাতে পারে। আমি তিরিং বিরিং করে কোথায় লাফালাম? এই যে তিরিং বিরিং করে লাফানো, এটা হচ্ছে এনার্জি, এটা এনার্জি। তিরিং বিরিং করে লাফানোটাই হচ্ছে আমাদের কাছে এনার্জি। এনার্জি।
পিউ মন্ডল লিখেছে আরো এগিয়ে যায় মমিতা। থ্যাংক ইউ পিউ। মমিতারই ফলোয়ার বেশি। না পিউ অ্যাকচুয়ালি পিউ আর আমি একসাথে অ্যাক্টিং ক্লাস করতাম আর কি। বাহ, এখন বাহ, বাহ। এখনো পড়াশোনার দিকে একটু মন করেছে, তারপর পরে আর কি আসবে আবার এই প্রফেশনটাতে। ঠিক আছে, পড়াশোনা কমপ্লিট করে নে, কারণ পড়াশোনা যদি কমপ্লিট করে মানুষ আমাদের প্রফেশনে আসে না, বা আমাদের প্রফেশনে থেকেও যদি পড়াশোনা কেউ করে না, পড়াশোনার একটা অদ্ভুত গুণ হ্যাঁ। আছে, অদ্ভুত গুণ আছে। আর যখন তুই কাজের সাথে পড়াশোনা করবি, যখন তুই কলেজে যাবি, তোকে লোকে একটা অন্যরকম হ্যাঁ হ্যাঁ। অন্যরকম ভাবে দেখবে। হ্যাঁ, এটা একদম ঠিক আমার বলেছো। মেয়ে বলে, পাপা কলেজে গেলে যে কি সম্মান, কলেজে গেলে যা আনন্দ, সবাই আমার দিকে এমন ভাবে তাকায় যেন মনে হয় আমি কি না কি। মমিতা, এই মমিতা না, পিউ তো, হ্যাঁ, পিউ হ্যাঁ। কথা বললি তো, পিউকে হ্যাঁ। বলছি, পিউ অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা রইলো। দারুণ করে পড়াশোনাটা কমপ্লিট কর, পড়াশোনাটা কমপ্লিট করে আমাদের এই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে তোকে ওয়েলকাম করব আমি নিজে। তোর ডেবিউ আমার হাতে হবে, ইচ্ছাটা প্রকাশ করে রাখলাম তোর কাছে, তুই মনে করিয়ে দিবি ওকে। তুলি দে লিখেছে শুভ সন্ধ্যা, সবাইকে আজকে খুব ভালো লাগছে, সবাই খুব ভালো মনের মানুষ। থ্যাংক ইউ তুলি, তুই তুমিও খুব বলেই ভালো। সবাইকে ভালো দেখিস। হ্যাঁ, তুমিও খুব ভালো। সামনে তুলির বিয়ে, রেজিস্ট্রি, ইনভাইট করবে না নাকি? না ইনভাইটটা করবে, রেজিস্ট্রিটা করে নিক, বড় ও, বিয়ে আচ্ছা, যখন আচ্ছা। করবি তখন রেজিস্ট্রি করবে। সন্দীপ দা লিখেছে আমি ওর পাড়ার লোক, পাড়ার লোক হলে কি হবে, আমায় পাত্তা দেয় না জেদি। এই না না, একদম না, ছি ছি, একদম না, তুমি সবার আগে সন্দীপ দা। পিউ লিখেছে থ্যাংক ইউ, পিউ। এবার জিজ্ঞেস করি, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে তোর এখনো অব্দি গুড মোমেন্টস কোনটা, এখনো অব্দি বেস্ট মোমেন্টস? এখন অবধি মানে অ্যাক্টিং এ বলো না মডেলিং এ? যে কোনো, যা খুশি, দুটোও বলতে পারিস, তিনটেও বলতে পারিস। প্রথমত দেখো, মডেল অ্যাক্টিং এ বলবো যে আমি অ্যাক্টিং এ এসেছিলাম, মানে আমার ইন্সপিরেশন দেব, তোমরা সবাই জানো। এটা একদম। একটু বোকা বোকা এটা কথাটা আমার শুনতে, বোকা বোকা না, না না, আমার এটা ভালো লাগে দেবকে। না না, এটা অনেকে বলে, এবার দেখো আমি ওই দিক থেকে দেখতে, অনেকে বলে দেব দেবের মধ্যে একটা innocent হ্যাঁ ব্যাপার ওই আছে, টাইপের, আমার অনেক হেভি লাগে। অনেকে বলে যে অভিনয় পারে না, এই ওইটা। আমার তো চাইল্ডহুড ক্রাশ আমার। শোন, কে কি পারে, কে কি পারে জানি না, সাবজেক্ট হলো লোকের আজকে মন জয় ডেটে করা, সে কি। ওটাই তো। দেবকে চেনে না এমন কেউ আছে? না, না। এমন কোন মেয়ে আছে যে দেবকে নিয়ে একবারের জন্য বাচ্চা নিয়ে চিন্তা করেনি? আর কি চাই? ওইটাই তো। এবার ওই আলিপুর মিউজিয়ামে বাঘাযতীনে ট্রেলার লঞ্চ হচ্ছে, ট্রেলার লঞ্চ। তো এবার আমি ওখানে গেছি, আমি আমার বন্ধু আর থিয়েটারে একজন ভাই গেছিলাম। তো এবার ট্রেলার লঞ্চটা হয়ে যাওয়ার পর, এবার যেহেতু মানে ওরা একটা মানে, আচ্ছা, এটার পরে কিন্তু মনে করিয়ে দিচ্ছি, আমি কিন্তু তোর থেকে থিয়েটারের গল্প শুনবো। আচ্ছা একদম একদম। বল। তো এবার একটা লিমিটেড লোক ওরা করে দিয়েছিল, মানে যাতে বেশি ভিড় না হয়। তাও তো দেব আছে মানে তো ভিড় তো হবে, ভিড় তো সে হবে। যাই হোক। তো এবার ট্রেলার লঞ্চটার পরে ওরা মানে একটা ওপেন একটা মানে প্রেস মিট মতো করেছিল। তো এবার ওখানে বলছে যে কে কি কোশ্চেন করো। তো আমার থিয়েটারে একজন ভাই বলছে কিস দা তুমি করো না কোশ্চেনটা। এবার আমি তখন মানে দেব মানে আমার কাছে মানে বলতে পারো ভগবানের পরে, মানে ভগবানের মতো, ঠিক। হ্যাঁ মানে আমি ওনাকে দেখে ইন্সপায়ার্ড আমি এই প্রফেশনে এসেছি। তো যাই হোক আমি কোশ্চেনটা করলাম, সেই ভিডিওটাও তোমায় আমি পাঠিয়েছিলাম, আমি কোশ্চেনটা করেছিলাম, আছে, ভিডিওটা আছে। ভিডিওটা আছে, কোশ্চেনটা করেছিলাম যে এরকম যে তুমি চ্যালেঞ্জ করছো, পাগলু করছো, যে তোমার এই জার্নিটা তোমার কেমন লাগছে। তো দেব উত্তর দিয়েছিল যে এখন আমি জীবনে ভেবে দেখিনি, জীবনে যখন বয়স হবে বুড়ো হবো তখন ভেবে দেখবো। আর আমার একটা জিনিস ভালো লেগেছে, লাস্টে ভিডিওটাতে আমার নামটা নিয়ে বলেছে যে থ্যাংক ইউ সো মাচ ক্রিস। মানে ওইটা আমার কাছে মানে আমার অনেক নামটা বড় নিয়েছে, মানে মানে আমি মানে বেরিয়ে আসার পরে ভাবছি মানে আমি কথা বললাম, মানে আমি এটা মানে জাস্ট একটা ঘোরের মধ্যে ছিলাম। তার মানে দেব কি, একটা ফ্যানের নজরে দেব কি। এবং আমি নিজেকে এটাও চেষ্টা করবো যে মানে সবাই এমন, আমি যেমন দেবের ফ্যান সেরকম সবাই যেন আমার ফ্যান হয়। আমার ফ্যান হয়। ঠিক আছে, দক্ষিণেশ্বর আরিয়াদহ এলাকাতে একটা দিন এন্ট্রিতে ওর কাট আউট থাকবে, এন্ট্রিতে ওর কাট আউট থাকবে, কোথায় লিখে দিতে হবে? না সেটার জন্য আমি খাটছি, কেন প্রথমেই বললাম যে ওরম একটা ফেজের মধ্যে দিয়ে আমি এসেছিলাম লাইফে। তো বলছি তো, তোর কাছে এটা শুধু শুধু রুটি রুজি না, তোর কাছে তোর পরিবারকে উত্তর দেওয়ার একটা জায়গা। ইভেন এমনও হয়েছে যখন আমি, আমার একটা বন্ধু ছিল, আমি তাকে বলেছিলাম আমি অভিনয় করবো, আমাকে এটাও শুনতে, তুই এই মুখ নিয়ে অভিনয় করবি, এটাও আমায় শুনতে হয়েছে।
মানে ওই জন্য বলছি সব নিয়ে আমার এখন মানে একটাই, মানে আমি যদি আমার মায়ের জন্য যদি একটা জানি না কত মেয়ে ওর প্রতি ক্রাশ খায় আমি জানি না, ঠিক আছে, না না একদম Innocent না, types, এইটুকু জানি ও যদি অ্যাকসেপ্ট করে তাহলে ক্রাশ খাওয়ার লোকের অভাব নেই ওর কাছে, আমি যেটুকু জানি। ওই জন্য মানে আমি তোমায় বলেছি আমি যদি মায়ের জন্য একটা রুটিও যদি ইনকাম করি তো আমি অভিনয় দিয়েই করবো, মডেলিং দিয়েই করব, এইটাই আমার জেদ, মানে লক্ষ্য আমি স্থির রেখেছি। আর কোনো বিষয় যদি কেউ কেউ আটকে থাকে, কোনো বিষয় যদি সে ভাবে যে আমি এইটা দিয়েই কাজ করব, তাহলে সেটা হয়। কারণ আমরা সবথেকে বড় কথা, আমাদের মাইন্ড খুব ফ্ল্যাকচুয়েট করে। আমরা একটা প্রফেশনে বেশি দিন নিজেদেরকে, সফলতা আসছে না, বেরিয়ে চলে যাব। লাস্ট 10 মাসের কথা বলছি, মার্চ মাসের শেষের দিকে আমার ইনসিডেন্ট হয়, এপ্রিল মাস থেকে স্টিল এখনো অবধি আমার জানা অন্ততপক্ষে 40 জনকে আমি দেখেছি মডেলিং প্রফেশন ছেড়ে চাকরিতে ঢুকে গেছে। কেন? ফ্যাশন ইন্ডাস্ট্রিতে না এই মুহূর্তে কোনো একটা গ্রহ লেগেছে, যেমন বাড়িতে উই লাগে, বাড়িতে উই পোকা হয় না, উই পোকা লেগেছে। বাট আমাকে সিনিয়ররা, আমার গুরুজনেরা আমাকে বলছে যে তোমার কাছে তো উই পোকা মারার ওষুধ আছে, তাহলে তুমি ব্যবহার করছো না কেন? কি উত্তর দেওয়া উচিত আমার, বল? তুমি বলো। তুই বল। সব ক্ষেত্রে ওষুধটা ব্যবহার করলে হয় না। Yes. ওষুধ আমি ব্যবহার করে উই পোকাটাকে ছাড়াবো, আর আমি সাইটটা যেখানে উই পোকাটা হয়েছে সেই উই পোকার যে সারাউন্ডিংটা আছে, সারাউন্ডিংটাকে বেটার করব। উই পোকাটা সেই জায়গাতেই হয় যেখানে ড্যাম্প থাকে আর যেখানে লোকজন কম থাকে, সেখানে উই পোকা হয়। উই পোকার সাইটটাকে যদি আমি খুব সুন্দর করে মেরামত করতে পারি, আস্তে আস্তে উই পোকাটা যখন খাবার পাবে না, উই পোকাটা এমনিতেই মরে যাবে। সময়, অর্থ, স্মেল তিনটেই নেব না উই পোকাটাকে নষ্ট করে। যে সময়টা ওইটা করব সেই সময় এই সাইটটা ডেভেলপ করার কাজ করব, এটাই আমার কাজ। এই শিক্ষাটাই প্রতিটা মুহূর্তে ফ্যাশন ইন্ডাস্ট্রির প্রতিটা ছেলে মেয়েকে আমি এই শিক্ষাটাই দিই। মন লিখেছে, দাদা আমি আর মৌ একদিন তোমার সাথে লাইফে আসবো, প্লিজ। বুঝতে পারলি? রিপ্লাইও করেছিস একদম। সেদিনকে লাইফটা কিরকম হবে বলতে, ছাদে প্রচন্ড হাওয়া দেবে, উঠছিস আর আমি বলবো স্টার আনন্দের মতো মাইকটা নিয়ে বলবো, মমিতা তুই বল, এই মন তুই বল। মমিতা উঠছে, তুইও উঠছিস। সে একটা ফগের একটা অ্যাড আছে না? হ্যাঁ ওই যে উড়ে যাচ্ছে ছেলেটা, তবু মানে গন্ধ যাচ্ছে না গা থেকে। সেরকম ভাবে এগুলো ঠিক না কিন্তু। আমাদের মতো ফিগার পাওয়ার জন্য কত লোক খাচ্ছে বলো তো? খাচ্ছে না, পয়সা খরচা করছে। তাহলে মাসে 3,000 4,000 5,000 টাকা খরচা করছে ফিগার মেনটেন করার জন্য, আর ফিগার দেখো ভগবান দিয়ে পাঠিয়েছে। তো হিংসা হবে না আমাদের? তোর ফিগার দেখে আমি যদি না করতে পারি ভাই, আমার হিংসা হবে। আমার হিংসা হচ্ছে, আমি হিংসা থেকে বলছি। মমিতা পুরোহিত লিখেছে, ও তুই এটা একদম মন। মমিতা লিখেছে, সি ইউ ভেরি সুন, খুব তাড়াতাড়ি হবে। ঠিক আছে, একটা স্পেশাল লাইভ করবো তোদের দুজনে নিয়ে ছাদে। পিউ লিখেছে, মৌমিতা খুব ট্যালেন্টেড, আমি ওকে পার্সোনালি দেখেছি, শুধু সুযোগের অপেক্ষা। আই নো যদিও ভালো সুযোগ পায় ও পুরো ফাটিয়ে দেবে নিজের ট্যালেন্ট আর প্যাশন দিয়ে। থ্যাংক ইউ পিউ। আজকের পর থেকে তো ওর লাইফে নতুন করে ভালো কিছু হবেই, এটা ভগবানের দেওয়া একটা অভিশাপ, সরি অন্য লোকের কাছে অভিশাপ। কারণ তারা জানে যে এখান থেকে বেরোনোর পরেই একটা ছেলে মেয়ে মার্কেটে একটা ভালো রূপ নেয়, তারা যাতে ভালো রূপটা না নিতে পারে তার জন্য তাদেরকে অনেক রকম ডিস্টার্ব করা হয়, হয়তো তোর কাছেও ডিস্টারবেন্স আসবে, ওর কাছে মনে হয় আসবে না, কারণ আসার হলে চলে আসতো। রিয়ালোক লিখেছে, গুড ইভিনিং রিয়ালোক। গুড ইভিনিং। এরকম বান্ধবীকে এরকম ভালোবাসতে হবে। তার নাম রিয়া, ওর নাম অলোক।
রিয়ালো রিয়ালোক। দারুণ। যাই হোক, এখনো অবধি লাস্ট যে কদিন তুই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এসেছিস, প্রায় 1 বছর, এর মধ্যে এখনো অবধি তোর নেগেটিভ মোমেন্টস বল। নেগেটিভ মোমেন্টস বলতে গেলে এরকম হয় যে অডিশনে নিয়ে যাওয়া হয়, দিয়ে বলা হয় যে তুমি স্ক্রিপ্টটা 5 মিনিটের মধ্যে পড়ে আমাদের সামনে পারফর্ম করো, করি, সব সব ঠিক আছে। এরকম মানে একটা লিড ক্যারেক্টারের জন্য আমার অডিশন ছিল। আমি মিথ্যে বলবো না, আমি যে সিরিয়ালে কাজ করেছি ওদের সাথেই কাজ করেছিলাম, মিঠাই করেছিলাম, অনুরাগের ছোঁয়া, তারপর সুন্দরীতে, ওখানে আমি নন টকের কাজ করেছিলাম। তো হ্যাঁ, ওটাও আমার কাছে খুবই স্পেশাল ছিল। যতই আমার হচ্ছে ক্যামেরায় যত আমার ফেস না আসুক না কেন, আমার কাছে ওটা স্পেশাল ছিল আমার কাছে। সো আমি যখন ওখানে গিয়ে বলি ব্যাপারটা, আমাকে এরকম বলা হয়েছিল তুমি নন টকি থেকে সোজা লিডে চলে যাবে, মানে একটু পিন কেটে কথাটা বলেছিল। আমার খারাপও লেগেছিল, আমি তো আমার 100%টা দিয়েছি, আর একদম আমি ওনার চোখের দিকে তাকিয়ে ডায়লগগুলো বলেছিলাম। তো ওখানে সব ঠিক আছে, দিয়ে আমাকে বললো তুমি একটা কাজ করো, আমাদের এখানে মেম্বারশিপ করো না, তোমার লুকসে কিছু গ্রুমিং করাতে হবে, এই করাতে হবে, ওই করাতে হবে, এরকম হেড্ডা ফেড্ডা বললো। ফার্স্টে বললো 25,000 টাকা দিয়ে গ্রুমিং করিয়ে নিতে। দেন তারপর আবার আমাকে বললো যে, তারপর আমি মা বাবাকে ফোন করে বললাম, বাবা রাজি হয়ে যায়, মানে বাবা আমার একটু সহজ সরল আছে, তো বাবা রাজি হয়ে যায়। এবার আমি বলছি, আর তখন আমি ফোনটা কিনেছিলাম, আমি ফোনটার আমার টাকাগুলো এখনো শোধ করা হয়নি, ইনস্টলমেন্টে কেনা। তো বাবা বলছে ঠিক আছে, তোমার যদি মন করে তুমি দিয়ে দাও। আমি বলছি তুমি কি পাগল হয়েছো? মাকে বললাম, মা বলছে, এবার মা তো বলে দিচ্ছে নিতে হবে না, আমি বলছি আমিও দিচ্ছি না। দেন তারপর মা বললাম, মায়ের ফোন এলো, পরে কথা বলেছি। দেন আমাকে বললো যে, আমি বললাম যে আমার হবে না, আমার কিছু ফাইন্যান্সিয়াল প্রবলেম রয়েছে, আর অফকোর্স আমার ফাইন্যান্সিয়াল প্রবলেমই রয়েছে আমার। তো আমাকে এরকম বললো, তুমি 5,000 করেও দিতে পারবে না, তাহলে ভাবো কীরকম। তারপর আর একটা জায়গায় যাওয়া হয়েছিল, যেখানে আমাকে এরকম বলা হয়েছিল যে তোমার পুরো বডি শো করাতে হবে, মানে স্ক্রিন টেস্ট, বোঝো তো স্ক্রিন টেস্টটা যেরকম হয়, মানে ওখানে ওদের সামনে আমায় পুরোই খুলে দেখাতে হবে, এরকম আমাকে মানে এমন ভাবে আমার ব্রেন ওয়াশ করার চেষ্টা করেছিল, মানে বলার মতো না। তারপর থেকে তো আমি কন্ট্যাক্টই করিনি। আমাকে বলেছিল যে তুমি ওই ইউটিউবে ছোট ছোট কাজ করছো, এ করছো, আমাদের এখানে কিন্তু ভালো টাকা, মানে ওদের বিহেভিয়ারটা আমার এতটাই খারাপ লেগেছিল না, মানে আমার ভেবেছিলাম আমি প্রফেশনটাই আমি ছেড়ে দেবো, এতটাই খারাপ লেগেছিল ওদের বিহেভিয়ারটা আমার। দেন তারপর ওদের সাথে যে মানে কন্ট্যাক্টে ছিল যে লোকটা, তিনি আমাকে কয়েকদিন পর ফোন করেছিল, দিয়ে আমাকে বললো যে ওয়েব সিরিজের কাজ আছে, এটা আছে। আমি বলছি দেখো, আমি বোল্ড শ্যুট করবো না, ঠিক আছে, আর যদি আমার বডিতে হাত দেয় আমি কিন্তু অ্যালাউ করবো না, আমি আগেই বলে দিচ্ছি। তারপর থেকে আর কন্ট্যাক্ট করা হয়নি আর ওনাকে। মানে একটাই কথা বারবার চলে আসছে, যার পরিবারে গার্জিয়ান নেই, যে পরিবারে গার্জিয়ান নেই, সেই পরিবারের ছেলে মেয়েরা মার্কেটে খুব একটা দর পায় না। গার্জিয়ানশিপ কিন্তু দরকার আছে। তুই তোর গার্জিয়ানকে জিজ্ঞেস করেছিলি, তোর গার্জিয়ান তোকে একটা মত দিয়েছিল, তোর যদি গার্জিয়ান না থাকতো তুই তোর মতটা ওদের ওখানে দিয়ে দিতিস। হ্যাঁ, আমার মত ছিলও না, সেখানে তোর খারাপ হতে পারতো। ঠিক সেইভাবেই আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে একটা জিনিসই নেই, সেটা কি? গার্জিয়ান, গাইডেন্স প্লাস গার্জিয়ান। তার মানে ওরা দুটো বাচ্চা ছেলে মেয়ে, ওরা যেটা বুঝতে পেরেছে, আমরা এখনো বুড়োরা বুঝতে পারিনি, যে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে একটা গার্জিয়ান দরকার, একটা গাইডেন্সের দরকার। যে গার্জিয়ান বা যে গাইডেন্স আমরা দেব, সেটার জন্য ওদেরকে কেউ কখনো কোনোদিন এই সমস্ত কথা বলতে সাহস পাবে না। আছে, নেই না, কিন্তু ভুলভাল গার্জিয়ান, হ্যাঁ, মানে ভুল দিকে চালিত করবে। তবে আমি এটুকু বলবো, আমার যে মানে গাইডেন্স বলতে ইন্ডাস্ট্রিতে যে আছে, সেটা সত্যি বলতে কোয়েল দি আছে। কারণ আমি যখনই কোনো শ্যুট টুট করি, আমাকে ফোন করি, কোয়েল দি এরকম হয়েছে, এরকম শ্যুট বলছে, কি করবো, দিয়ে তারপর ওর তো আমার থেকে ভালো এক্সপিরিয়েন্স, ওর তো আমাকে বলে যে হ্যাঁ হ্যাঁ এটা তোমার যদি মন করে তো করো। আবার যেখানে আমি ধরো কথা বলতে পারি না, ও বলে দেয় সেটা, মানে আমাকে এরকমও বলে তোমাকে অনেক কিছু শেখাতে হবে। আর আমাদের একটাই ডায়লগ হচ্ছে মরণ, তোমাকে অনেক কিছু শেখাতে হবে, মরণ।
মানে ও বলতে গেলে কাইন্ড অফ এখন আমার এরকম হয়ে গেছে, মানে সিস্টার সিস্টার বলতে পারো, মানে বড় দিদির মতো। আবার ধরো বেস্ট ফ্রেন্ড বলতে পারো, মানে ওর কাছে সবকিছু আমি শেয়ার করি, সবকিছু শেয়ার করি ওর কাছে আমি, ও আমার কাছে সবকিছু শেয়ার করে, আমি ওর কাছে সবকিছু শেয়ার করি। এরকম হয়ে গেছে ওর সাথে আমার বন্ডিংটা। ভাবলেও ভালো লাগে, ভাবলেও ভালো লাগে যে এটাই আমাদের ইন্ডাস্ট্রি। জানি না এই উইপোকার থেকে আমরা কিভাবে মুক্তি পাবো আমি জানি না। আমি তো ভগবানকে প্রতিদিন বলি যে ভগবান আমাদের ছেলে মেয়েগুলোর উন্নতির জন্য যা যা দরকার সেটুকু তুমি করিয়ে দাও। তোর কাছে এখনো অবধি ব্যাড মোমেন্টস বা নেগেটিভ মোমেন্টস? ব্যাড মোমেন্টস বা নেগেটিভ মোমেন্টস যেটা বললাম তোমাকে প্রথম একটা, হুম। ওইটা একটা মানে আমাকে এও শুনতে হয়েছিল ওইটা। হুম। আর তুমি যদি ইন্ডাস্ট্রির দিক থেকে বলো, আমি এরকম প্রচুর অডিশন দিয়েছি, হুম। এরকম বহু জায়গায় গেছি, স্ক্রিপ্ট দিয়েছে, অডিশন দিতে গেছি, কানে দুল পড়েছে, কি অভিনয় করবে, বেরিয়ে যাও। হ্যাঁ, মানে অভিনয়টা তো লোকে দেখার সুযোগটা দেয়, কানে দুল পড়েছে, কি হিরো হবে, বেরিয়ে যাও। বেরিয়ে গেলাম। আচ্ছা, কোনো একটা জায়গায় গেলাম, স্ক্রিপ্ট দিল, পড়লাম, ঠিক আছে, আমি বলছি থিয়েটার করো, বাহ ভালো থিয়েটার করো, তোমায় নেবো, ঠিক আছে। একটা না ভুল ধরবেই তোমার, না এই অ্যাক্টিংটা না থিয়েটারের দিক থেকে হয়ে যাচ্ছে, ক্যামেরার দিকে হচ্ছে না। ওয়ার্কশপ করতে হবে, ওয়ার্কশপে কত টাকা, 30,000, 40,000, 50,000, 1 লাখ টাকা হয়ে গেল। মানে আমি ইন্দ্রপুরীর যে রাস্তাটা আছে, ইন্দ্রপুরী থেকে যে গড়িয়ার দিকে যে রাস্তাটা, ইন্দ্রপুরী NT1 ভুল বললাম, ইন্দ্রপুরী 13 নম্বর ওই যে রাস্তাটা আছে, ওখানে হেন কোনো ছোট ইনস্টিটিউট বা মানে যেখানে অডিশন হয় নেই যে আমি ঢুকিনি। প্রত্যেকটাতে নয় বলেছে টাকা লাগবে, নয় বলেছে ডেকে নেবো, আর ডাকিনি। তো এরকম প্রচুর, মানে আর মেয়েদের জন্য তো আরো বেশি আছে, মেয়েদের জন্য তো আছেই। এবার আরো বহু জায়গাতেও গেছি, বলছে তোমার উচ্চারণ খারাপ, কোনো জায়গায় বলছে, এদিকে আবার অনেক জায়গায় কিন্তু বলেছে তোমার উচ্চারণ ভালো, যদি থিয়েটার করি বলে, এরকম প্রচুর আমাকে শুনতে হয়েছে। কোনো জায়গায় বলছে ও তোমার দ্বারা হচ্ছে না, হবে না, বাড়ি গিয়ে বসে থাকো, কি অভিনয় করবে, প্রচুর হয়েছে এরকম। তারপর আস্তে আস্তে এখন তোমাদের আশীর্বাদে। একদম। আর একটা কথা বলি, নন টকি টকি কোনো বিষয় করে না। বিষয় না, এক্স্যাক্টলি। তুই স্টুডিওতে প্রতিদিন তুই কাজের জায়গায় রোজ বসে থাকবি, তোর মন ভালো হবে। কোনোদিন ভগবান একটা স্যাট করে টার্ন মেরে দেবে, হ্যাঁ এইটা। টার্ন মেরে না সবার মধ্যিখান দিয়ে এরকম করে সন্ন্যায় করে তাকে তুলে নিয়ে হুম গিয়ে হুম সামনে হুম বসিয়ে দেবে। হুম হুম। না আমাকে যেখানে আমি গিয়েছিলাম আর কি, ওই যে 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 মানে যেখানে টাকা চেয়েছিল আর কি, ওখানে বলেছিল যে তোমাকে লিড রোলে কেন নেয়নি বলো তো, আমরা তোমাকে লিড রোলে এই জন্য নিই কেননা তোমার মধ্যে কোনো স্পেশাল ব্যাপার দেখেনি ওরা, আমাকে এরকম ভাবে বলা হয়েছিল। না না, ওইটা ভুল কথা। তো তো ব্যাপারটা শুনে আমার খারাপও লাগলো। আমি সেটা কোয়েল দিকে বললাম ব্যাপারটা এসে, যে কোয়েল দি বলছে দেখো আমরা এরকম কাজ করছি, আস্তে আস্তে থেকে থেকে আমাদের বড় কাজ হবে, এই যে তারপর ও ওর ব্যাপারে কথাগুলো বললো। আর তো আমিও ওর থেকে না মানে আমি একটা মোটিভেশন পাই, মানে বলতে গেলে ও আমার কাছে একটা ইন্সপিরেশন। মানে ও যে কাজগুলো করছে, মানে যখন আমি দেখি এই কাজ করছে, ও করছে, তো আমি কেন পারবো না। আর আমি একটা জিনিস মানি, আমি কি কেন বলতো, পারবো না? যে সাকসেস তাড়াতাড়ি আসে সে সাকসেস তাড়াতাড়ি চলে যায়, যে সাকসেস দেরি করে আসে সেটা অনেক দিন থাকে। ঠিক ঠিক। আর আমি একটা জিনিসও মানি, যে আমি জিতলে এগোবো, হারলে শিখবো। একদম দারুণ কথা। একটা বাচ্চা ছেলে, তার কাছে এই কথাটা আমি আমি- শিখলাম। এই কথাটা আমি সবসময় মেনে চলি। প্লিজ আরেকবার রিপিট কর কথাটা। আমি সবসময় মেনে চলি যে আমি জিতলে এগোবো এবং হারলে শিখবো, কাজে মন খারাপ করার কোনো আমার দরকার নেই। আমি ইভেন অনেক অডিশনেও গেছি, আমাকে নেয়নি, হয়তো আমার ওই দিন আমার দিন ছিল না, দিন ছিল। নেয়নি, পরেরটা হয়তো নেবে। ভগবান সবাইকে দিন দেয়, লেগে থাকলে লেগে থাকতে হবে। ভগবান সবাইকে দিন দেয়। আর আরেকটাও, মানে এই অভিনয় বা মডেলিং কোনোদিনও মানে পার্ট টাইম জব হতে পারে না। না, এই একজন বলে হলো 2-3 বছর চান্স করলাম, অন্য দিয়ে চলে, এটা কোনোদিনও হতে পারে না। লেগে থাকতে হবে। লেগে থাকতে হবে। লেগে থাকতে হবে। যত সফল মানুষ যারা আজকে সফল, কেউই কিন্তু একদিনে সফলতা না না পায়নি। না, কোনোদিনও না, কেউ একদিনে সফলতা পায়নি, আর কেউ যদি একদিনে সফলতা পায় তাহলে সেটা স্টেবল হবে না। হয় না। এই শাহরুখ খান হতে 30 বছর সময় লেগেছে, তবে কি আজকে বুর্জ খলিফায় তার নাম উঠছে হ্যাপি বার্থডে শাহরুখ খান। Happy তো birthday। সেখানে আমি কে? তাহলে আমার তো টাইম লাগবেই, তাহলে আর সেই টাইমটা লাগুক, আমি সেটাই চাই। মানে যত টাইম লাগবে নিজেকে আমি ভেঙে ভেঙে তৈরি করতে পারবো। আর এখন তোর বয়স কত? 26। 26। বাচ্চা ছেলে, কোনো প্রচুর সময় পড়ে আছে, লাইফের কোয়ার্টার পার হয়নি, প্রচুর সময়। আর তোর বয়স কত এখন? 22। 22। তার মানে
প্রচুর সময়, যদি 7 তারিখ আবার বিয়ে ফিয়ে রাখে, হ্যাঁ 7 তারিখ বিয়ে ফিয়ে যদি না করে ফেলিস তাহলে আবার বহুদিন এই প্রফেশনে কাটাতে পারবি। লেগে থাকতো ইন্ডাস্ট্রিতে এটাই। তুলিতে লিখেছে পিছনের দিকে ওই লাইটিংটা বেশি লাগছে কিন্তু স্টুডিওটায়। হ্যাঁ, ওটা আয়নার মধ্যে ক্যামেরাটা কেমন ভাবে সেট করা হয়েছে, ওটা আয়নার মধ্যে ওটা রিফ্লেকশন চলে আসছে, ওই জন্য লাইটটা অনেক বেশি লাগছে। এটা একটা আলোর চমক। যাই হোক, দুজনের মধ্যে 2 মিনিট ম্যাক্সিমাম টাইম, যেহেতু তোরা দুজনেই ফ্যাশন ইন্ডাস্ট্রি রিলেটেড কাজ করিস, অভিনয় জগতে আছিস, তোদের দুজনের মধ্যে 2 মিনিটের একটা খুনসুটি হোক, ভালোবাসার হোক, ঝগড়ার হোক, যেমন তার প্রকারণ একটা 2 মিনিটের একটা অভিনয় করে দেখা। তোমার অভিনয়। এই যে ওইটা করো যেটা বললাম তখন। যাক, এটাকে আমি স্পেশালি ভিডিও করব আলাদা করে। এই যেটা বললাম। তুমি তো ফোন করছো, আমি এসে বলো। রেডি, হুম অ্যাকশন। কি গো বলো, তুমি এত লেট করে এলে কেন? কোথায় লেট হয়েছে? দেখো ঘড়িতে কটা বাজে। মাত্র আধ ঘন্টা। আমি কতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করে বসে আছি। আসলে না আমার কেয়ারই করো না তুমি। বাড়ি থেকে বেরিয়েছিলাম, রাস্তায় জ্যাম থাকলে আমি কি করব? রাস্তায় জ্যাম নাকি অন্য মেয়েদের পাল্লায় পড়েছিলে এমা। তুমি? তোমার দিকে ছাড়া আমি কারোর দিকে তাকাই বলো? ওই দেখো আবার রাগ করছো। আচ্ছা বলো বলো বলো, কোথায় যাবে বলো? মুভির টিকিট কেটেছিলে? মুভি? হ্যাঁ তো কি, আমি সেদিনকে কি বললাম তোমাকে, মুভির টিকিট কাটতে? তুমি না এখন আমার প্রতি কেয়ারই করো না, জানো তো? তুমি একদম আমার প্রতি কেয়ার করো না। তুমি নিশ্চয়ই অন্য কোথাও গিয়ে চক্কর করছো। মানে চক্কর আবার কি? এ তোমাকে আমি খুব ভালো করে চিনি, বুঝতে পেরেছো? তুমি এখন না আমার একদম কেয়ার করছো না। তুমি কোথায় বলে আমার মুভি? বার্থডে ভুলে যাচ্ছ, আমাদের অ্যানিভার্সারি ভুলে যাচ্ছ, কি এগুলো? এ কি রে বাবা, তুমি কখন বলে মুভির টিকিট কাটতে? আমি তো বলেছিলাম, আমি তো সেদিনকেই বললাম মুভি দেখতে যাব। তুমি তো ফোন ঘাটছিলে, এরকম করে ফোন ঘাটছিলে। কোন মেশিনে চ্যাট করছিলে তুমি? অফিসের কাজ করছিলাম, চ্যাট করবো কেন? ও আচ্ছা, তোমার দিকে ছাড়া আমি কারোর দিকে তাকাই না, সত্যি বলছি। সেটা তোমার মুখ দেখেই বোঝা যায়। সেদিনকে রিয়ার সাথে কি করছিলে তুমি? কোথায়? কোন রিয়া? আমি তো সেদিনকে দেখলাম হাতের উপর হাত ধরে কফি শপে। ওটা তো আমি, ও তো অফিস কলিগ। ও আচ্ছা, অফিস কলিগ না? অফিস কলিগের সাথে তুমি কফি খাচ্ছিলে, আর এদিকে আমি না, যখন না, বলি কফি খাওয়ার জন্য। শোনো 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 শোনো, ওটা একটা ইম্পর্টেন্ট মিটিং ডিসকাশনের জন্য গেছিলাম। তুমি যেটা ভাবছো তা না। আর আমি বুঝি তোমার কাছে ইম্পর্টেন্ট না? তুমি তো সবার আগে, কিন্তু অফিসটা তো আমি দেখতে হবে বলো। ঠিক আছে, যাই হোক, টিকিটটা কাটো এখন? হ্যাঁ, কবে যাবে? এক্ষুনি যাবো আমরা। টাকা? টাকা? টাকা মানে কি? টাকা তুমি দেবে, আমি কেন দিতে যাব? বোনাস করেছে। ঠিক আছে, কাটছি। আর শোনো, আজকে কিন্তু আমরা কেএফসি তে খেতে যাব। কোথায়? কেএফসি তে খেতে যাব। সর্বনাশ। সর্বনাশের কি দেখলে না তুমি? না, কিছু না। আর তাছাড়া আর আমার কিছু নতুন ড্রেসও লাগবে। কাট। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। থ্যাংক ইউ। আশা করছি সবার ভালো লেগেছে, আশা করছি সবার ভালো লেগেছে। ভাবুন তো, ছোট্ট দুটো বাচ্চা, ছোট্ট, এটা আমি ইনস্ট্যান্ট করলাম কোনোভাবে। ইনস্ট্যান্ট করলো, এটা কোনো স্ক্রিপ্টেড না। ভালো। নামগুলো কোথা থেকে পেলি বলতো? মাথায় চলে এসেছিল। ইনস্ট্যান্ট। আজকে যদি বৃহস্পতিবার না হতো আর বাড়িতে পুজো না হতো, তোকে কেএফসিটা খাওয়াতাম। দারুণ দারুণ, খুব ভালো হয়েছে। এই যে ক্যামেরা ফেস করা, এই যে ইনস্ট্যান্ট ক্রিয়েশন করা, এটা কিন্তু আমরাই পারি। আশা করছি সবার ভালো লেগেছে। একজন আশা করছি একজন সবার ভালো লিখেছে লেগেছে। বড়লোক বউ। হ্যাঁ, কি লিখেছে? কি বড়লোক বউ, ও হকাই কলকাতা। হকাই কলকাতা, বড়লোক বউ লিখে হা হা হা। ওই যে কেএফসি মুভি লিখেছে কি হকাই, লিখেছে ক্রিস আজ ফাইটার রিলিজ করেছে। আমাকে তখন বলেছিল এই চলো ফাইটার দেখতে যাবে, ওইটা থেকে ওইটা থেকে মনে পড়লো। ওইটা থেকে মনে পড়েছে। তুলি লিখেছে দারুণ হয়েছে, অভিনয়টা সত্যি ভালো হয়েছে। হকাই লিখেছে বড়লোক বউ। রিয়া লোক ভেরি নাইস। বং অভি দারুণ দারুণ, Thank সত্যি you. দারুণ, থ্যাংক ইউ। সত্যি ভালো হয়েছে। আমার এতক্ষণ যতটা মুড ভালো ছিল, এইটা দেখার পর আরো ভালো লাগছে মুডটা। খুব ভালো হয়েছে রে।
ইনস্ট্যান্ট ভালো বানালি, আমরা বানিয়ে দিয়েছি। আমার বেশি হাসি লাগছে এই, বড় তুই লোক কফি করতে বলে। পারিস? ওদের পারিস বলেছিলি তখন। আচ্ছা, চা করতে পারি। ঢালতে চা- পারিস? হ্যাঁ, ঢালতে পারি। ঢালতে গিয়ে কিন্তু ফেলবি না। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে, ফেলো না। ফেলছি না। আগে জলটা খা। হ্যাঁ, তোমার জল খাও। জানিস তো আমি সবাইকে জল খাওয়াই খালি। আজকে সারাদিন আমি জলই খাইনি। এসব আমার সঙ্গে বলবি না, হেবি রাগ হয় আমার এগুলোতে। জল না খেলে আমি হেবি রেগে যাই। তোদের কাজ করতে করতে তোদেরকে 4-5টা প্রশ্ন করব। এটা একটা র্যাপিড রাউন্ড। আচ্ছা, এটাও আমাদের একটা নতুন রাউন্ড। এটা ও আচ্ছা। তুই কফিটা ঢাল, বাস বাস, কম কম, মানে আমাকে কম দে, তারপর আরেকবার ঠেলে খাবো, ঠান্ডা হয়ে যাবে। তুই বল। ও, তোর সামনে ক্যামেরা, এই তোর সামনে ওই, এই তুই তো বেশ ভালোই মোটা রে। কেন? ওকে ঢেকে দিয়েছিস তুই, দেখ এই দেখ এই দেখ। কেএফসি যাবে, ওকে কেএফসি। ওকে ওকে। নে। তুমি আমাকে মোটা বললে? এ কি? তোকে মোটা বললে তোর তো গর্ব হওয়ার কথা। আমার তো ভালো লাগে যদি মোটা বলে আমাকে। হ্যাঁ, তোকে কেউ মোটা বলেছে, ভাব তো। আমার ভালো লাগে না, আমার রোগাই ঠিক। বয়ফ্রেন্ড বলেছে? না, আমার রোগাই ঠিক আছে। একদম। আচ্ছা, তোকে জিজ্ঞেস করি প্রথমে, ফার্স্ট বল দিনে ক লিটার জল খাস? 8। 8 লিটার, ভেরি গুড। ওকে কেউ আটকাতে পারবে না, আটকাতে পারবে না কখনো। তুই? 1 গ্লাস। 1 গ্লাস। আর কিছু বলার নেই। কিছু বলার নেই। ফোনটা দাও তো। জল না খাওয়া শরীর শুকনো রাখার ফর্মুলা। জল না খাওয়া শরীর শুকনো রাখার ফর্মুলা। আমাকে বলেছে। জল খাচ্ছে না বলেই তো এখনকার ছেলে মেয়েদের এত প্রবলেম দাদা। হকাই কলকাতা লিখেছে, দাদা প্লিজ মোটা বলো না, জেন্ডারটা চেঞ্জ হবে, মুটি। তাই তো? এগুলো হ্যাঁ, আমরা ঠিক তো না। এই ব্যাপারটা কখনো খেয়াল করি না, মনে করি যে মোটা বলি। হ্যাঁ। কিন্তু বলি না কাউকে। ঠিক 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 ঠিক, এটা তো ঠিক। আমার এখানে কমেন্টস গুলো যাই হোক। আসছে না কেন এখানে? ওই কি বলে, তোকে সব থেকে পছন্দের মানুষ? মা। মা। আর বাবাগুলো কি বাড়ির জলে ভেসে আসে নাকি? না না, সব থেকে প্রিয় নায়ক, প্রিয় নায়িকা? নায়িকা নি, নায়ক তো একজন, তুমি জানোই, আর বলতে হবে না। দেব। দেব। নায়িকা নায়িকা সেরকম কেউ নেই। নেই? না না না। লা। তোর? দেব আর প্রিয় ওটা নায়ক- শুনে বললি? না না, আমার তাহলে? ছোট থেকেই ও আচ্ছা 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 আচ্ছা। দেব আর হচ্ছে দুজন আছে। টলিউড ইন্ডাস্ট্রিতে শুভশ্রী, আর বলিউডে হচ্ছে আলিয়া ভাট। ইস, খুঁজে খুঁজে রোগাটাকেই বের করে দিচ্ছি। না, ও আর রোগা নেই এখন। রোগা নেই? না না শুভশ্রী না, তো এখন রোগা নেই। না, শুভশ্রী না, শুভশ্রী না, ইয়ে, আলিয়া ভাট এখন সেরম রোগা নেই, সেরম খুব একটা রোগা নেই তাও এখন। ভালো লাগে, ওর আলিয়া ভাটকে অ্যাক্টিং ওটাতেই মানায়। অ্যাক্টিং বেশ ভালো লাগে। লাস্ট বছর কলকাতা বসন্ত উৎসব কবে হয়েছিল মনে আছে? 5th মার্চ। 5th মার্চ। ভেরি গুড, খুশি হলাম এটা। পছন্দের খাবার, বেস্ট, সব থেকে পছন্দের খাবার? মোমো। বিরিয়ানি। দেবজয় সামনে নেই, তাহলে শুনতে পেতিস। যদি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে না আসতিস, যদি অভিনয় জগতে না আসতিস, তাহলে কোন প্রফেশনে যেতিস? এইটা একটা টাফ কোশ্চেন করে দিলে। বল। আমি কোনো কিছুই ভাবিনি, মানে আমি আমি এটাই ক্রিকেটার। এখানে আসবো বলেই ঠিক করে রেখেছিলাম ছোট থেকে। যদি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে না আসতিস তাহলে কোথায় যেতিস? টিচিং লাইনে আছি। টিচিং। তুই কি বললি? ক্রিকেটার। ক্রিকেটার। ক্রিকেট খেলতাম। ক্রিকেট খেলেছিস? খেলিস ক্রিকেট?
খুব শীঘ্রই আমরা একটা প্ল্যান করছি, এপ্রিল মে মাসে আচ্ছা আমরা একটা আর্টিস্টদের নিয়ে একটা ক্রিকেট করব আচ্ছা আচ্ছা যাদবপুর স্টেডিয়ামে। আচ্ছা আচ্ছা ফুল ডে শ্যুট করব ক্রিকেটের ড্রেস পরে। এই সামনে যে ক্রিকেটের ইয়েটা আসছে আইপিএল আইপিএল এর জন্য। মডেলিং ছাড়া আর তোকে কি অ্যাট্রাক্ট করে? অ্যাক্টিং, ডান্স, অ্যাক্টিং, Acting। থিয়েটার, সমুদ্র না পাহাড়, কোনটা বেশি ভালো সমুদ্র। লাগে? সমুদ্র। সমুদ্র। পাহাড়ও ভালো লাগে, সমুদ্র। সমুদ্রে গেলেই তো কেলে হয়ে ফিরবি। তাও মানে ছোট থেকে সমুদ্রের প্রতি একটা আলাদাই টান রয়েছে। আমি এখনো পাহাড় দেখিনি, এখনো পর্যন্ত পাহাড় দেখিনি। হ্যাঁ বাট না, পাহাড় আমি- স্নোফল দেখার আমার খুবই ইচ্ছে, বাট যদি বলে সমুদ্র না পাহাড় তাহলে আমি সমুদ্র choose যদি করবো। সব ঠিকঠাক থাকে আমাদের এপ্রিল মাসে একটা ইভেন্ট করছি আমরা, সিল্ক রুট বলে একটা জায়গায় যাব আমরা, পুরো পাহাড়ি এলাকা, হ্যাঁ। পাহাড়, হুম। পাহাড়ের খাঁজে 4 দিন থাকবো। পাহাড়ের কিসের নাম? পাহাড়ের খাঁজে, কাজে কাজে। পাহাড়ের মধ্যে আমরা 4 দিন থাকবো। আমরা অলরেডি একটা ট্যুর করে এসেছি দার্জিলিং এ, দার্জিলিং সারাউন্ডিং। চারখোল একটা জায়গায় গেছিলাম আমরা, চারখোল। ওটা কোথায়? চারখোলটা হচ্ছে কালিম্পং থেকে ডান দিকে যেতে হয়, আচ্ছা মানে এক দার্জিলিং এর একটা টপ, যেখানে টোটাল জনবসতি 1000 জনের, কিন্তু সাংঘাতিক একটা সুন্দর জায়গা। রান্না করতে পারিস? আমি শুধু ম্যাগি বানাতে পারি, অমলেট করতে পারি, আর মানে কি বলবো ওই শর্টকাট যে খাবারগুলো থাকে ওগুলোই বানাতে যার পারি। যার তোকে ভালো লেগেছিল সবাই তোর নাম দিল। তুই? পারতাম না, কিন্তু পরিস্থিতি শিখিয়ে দিয়েছে। ভেরি গুড, ভেরি গুড, দারুণ উত্তর। তবে আমার হ্যাঁ, আমি কপালেও, বলবো- আমার কপালেও সেরকম কিছু একটা আছে, হয়তো পরিস্থিতি আমাকে রান্না করা, চা করা শিখিয়ে দেবে। জেডিদা আমি মানে কি বলতো, আমি যেটাই রান্না করি চেষ্টা করি, ইচ্ছে শখ করে যাই রান্না করে চেষ্টা করি, কিন্তু সব পুড়ে যায়। এর পরের দিন ফোনটা বাইরে রেখে যাবি। না না হ্যাঁ, ওইটাই জন্য। ফোনটা চার্জে বসিয়েই আমি হচ্ছে যা রেসিপি দেখেছি ওগুলো করতে ও, আসি, ঠিক ইউটিউব আছে? দেখে দেখে ইউটিউব করে। দেখে দেখে ও। করি, ব্যাস পুড়ে যায়। তাহলে তো ফোনটা চার্জে রাখলে তো তাও পুড়ে খাই, যাবেই, তো তাও ফোনটা। তাও খেয়ে নি আমি, চাপ নেই। জ্যাকের পরের বার তোর জন্য টোটকা থাকলো, হ্যাঁ, তুই গ্যাসটা জ্বালাবি না। কেন? তাহলে পুড়বে না। তাহলে রান্নাটা হবে কি করে? সে তো পরের কথা, রান্না করতে গেলে তো যদি পুড়েই যায় তাহলে তো কিছু একটা করতে হবে। দেন হকাই লিখেছে মার্কেটে খবর চলছে কৃষ নাকি ভালো গান গাইতে পারে। না না না, ঠিক আছে, কৃষ গানও গেয়ে শোনাবে আমাদের। না না, একদম না। পছন্দের গায়ক? অরিজিৎ সিং। কে কে? গায়িকা? গায়িকা শ্রেয়া ঘোষাল। শেষ হয়েছে 2 মিনিট দাঁড়া। যাই হোক, যা এটা আচ্ছা ঠিক আছে, কফিটা খা। এই হ্যাঁ, খাও। খাচ্ছি। আমাদের লাইভ তাড়াতাড়ি শেষ করতে হবে আজকে। হুম। এই রাউন্ডটাতে আমরা অফ স্ক্রিনে যে ছোট্ট গিফটটা দিতাম সেই গিফটটা অন স্ক্রিন দিচ্ছি। দুজনের জন্যই একটা আমাদের তরফ থেকে ছোট্ট গিফট থাকলো। দুজনেই একটু হাত দিয়ে নে, একটু করে একটা ছবি তো হাত দিয়ে নে। দুজনের কাপ প্যাকেট করা আছে, জাস্ট এটা ডেমোতে দিলাম। অনেক কিছু বেশি তোদের দেওয়ার ইচ্ছে থাকে, কিন্তু হয়ে ওঠেনি। ভগবান দিলে তোদেরকে অনেক কিছু দেব। শেষ করতে হবে। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে হুম, ফিউচার যারা আসছে তাদেরকে কি বলবি? তাদের কফিটা খা। হ্যাঁ, তাদেরকে এটাই বলতে চাই, তোমাদের যদি সত্যি মানে এই ইন্ডাস্ট্রিতে আসার ইচ্ছে থাকে অনেক ধৈর্য রাখতে হবে। ফার্স্ট অফ অল অনেক ধৈর্য রাখতে হবে, আর কে কি বললো না বললো তোয়াক্কা না করতে হবে, মানে তোয়াক্কা করাই যাবে না, নাহলে তুমি এগোতে পারবে না। এই কফি নিলে নে। নিচ্ছি। জাস্ট এটাই বলবো, আর ফাটিয়ে কাজ করো, তবে চোখ কান খোলা রেখে কাজ করো, এটুকুই বলবো। কেননা ইন্ডাস্ট্রিতে অনেক ফ্রড লোকও আছে যারা ফ্রেশারদেরকে মানে ভুলিয়ে ভালিয়ে তাদের কাছ থেকে টাকা নেবে। আর হ্যাঁ, কম্পোর ব্যাপারটা রয়েছে। এই ব্যাপারটা কম্প্রো নিয়ে একটা মেয়ে তো সব থেকে বেশি মানে ভোগ করে, মানে অসুবিধাগুলো, সেই ব্যাপারে যদি একটু কিছু বলিস। কম্বো আমি যখন ফার্স্ট তখন আমি তোমার বসন্ত উৎসবে আসিনি আমি তখন, তো তখন মেসেঞ্জার থেকে একজন বলেছিল যে কল্যাণী জুয়েলার্স যে রয়েছে তার শ্যুট, ব্র্যান্ড শ্যুট হবে।
আমি তো নাচ করছি, হ্যাঁ আমি তো অত কিছু জানতাম না, কম্পো মানে কি আমি তাই জানতাম না। আমাকে বলেছে যে তোমাকে কম্পো করতে হবে, যে কম্পো মানে কি, বলছে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হবে। তো আমার একটা দিদি ছিল, ওর নাম শর্মিলা দি ছিল, যে কিনা অনেক বড় একজন মডেল। তো উনি আমাকে বলেছিল যে যে কম্পো মানে হচ্ছে, মানে ব্যাপারটা বুঝিয়ে দিয়েছিল যে টাইম স্পেন্ড করতে হবে, অনেক কিছু ব্যাপার রয়েছে। তো আমি যখন ব্যাপারটা বুঝলাম, যে না দাদা আমি কম্পো করে তো কাজ করব না, আমি তুমি আমাকে ক্লিন ওয়ার্ক থাকলে বলো। দিয়ে বলছে ঠিক আছে ক্লিন ওয়ার্ক থাকলে বলবো। বলছে একটা ক্লিন ওয়ার্ক আছে, ঠিক আছে তুমি আমাকে সন্ধ্যের দিকে কল করো। সন্ধ্যের দিকে আমি কল করলাম, কলটা রিসিভ করলো না। মেসেঞ্জারে আমাকে বলল যে ক্লিন ওয়ার্ক আছে, বাট তোমাকে একটু মানে মানে হোটেলে গিয়ে জাস্ট ফর একটু কিস টিস করতে হবে, মানে এরম ভাবেই আমাকে বলেছে, কারণ আমি বুঝতাম না কিছু। আমি বলছি না দাদা আমি তো তোমাকে বলেছি পুরো ক্লিন ওয়ার্ক, আমি ওরকম করে কাজ করতে পারবো না। বলছে ঠিক আছে তাহলে। এরকম অনেক কম্পোর অফার এসছে, ইভেন আমাকে এটাও বলেছে যদি তুমি কম্পো না করো তুমি লাইফে কখনো এগোতে পারবে না, তুমি ইন্ডাস্ট্রিতে কখনো এগোতে পারবে না। এই যে অনেক বড় বড় সেলিব্রিটির নামও বলেছিল আমাকে, আমি নাম বলবো না, বলেছিল যে এরা কম্পো করে গেছে, এই করে গেছে। আর কি বলতো, এখনকার দিনে লোকে বোল্ড আর রোম্যান্সটা গুলিয়ে ফেলে। হ্যাঁ, তাহলে লোকে শাহরুখ খানকে রোম্যান্স কিং বলতো না, বোল্ড কিং বলতো। Bold king সব বলতো। জায়গায় আমি দেখছি এই জিনিসটা গুলিয়ে ফেলে। এটা আমার সাথেও হয়েছে, একটা রোমান্টিক ভিডিও শ্যুটের জন্য বলা হয়েছিল। লোকটা আমাকে এমন বলছে, আমি পুরো ক্লিয়ারলি আমি ক্যামেরার সামনে বলছি, আমার বলে ঘাড়ে কিস করবে, পেটে কিস করবে, তারপর মানে এরকম টাইপসের কথা বলেছে, মানে অনেক নোংরা নোংরা কথা বলেছিল। তো আমি বলছি দেখো দাদা আমি করব না, আমি বারবার করে বলছি করব না। বলছে না তোমাকে দিয়েই করাবো, সেই করাবো, জোর করবে, এরকম এরকম বলছে। তারপর খুব বাজে একটা ওয়ার্ড ইউজ করেছিল, আমি সেটা এখন ক্যামেরার সামনে বলতে চাইছি না। তো মানে তোমরা বুঝতে পেরে গেছো যে কি ওয়ার্ড বলেছিল ওরা। সত্যি মনে হয় যে মানে এই একটা ব্যাপারেই আমার খুব মন খারাপ লাগে ভগবানের উপরে, এই একটা ব্যাপারেই আমার সবসময় একটা গ্রিভেন্স থাকে যে ভগবান, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ইন অ্যান অ্যাভারেজ সারা পশ্চিমবঙ্গেতে 1.5 লাখ মানুষ আছে। 1.5 লাখ মানুষ ফ্যাশন ইন্ডাস্ট্রির সাথে কানেক্টেড। ফটোগ্রাফার, মডেল, মেকআপ আর্টিস্ট, এডিটার, ডিওপি, সবাই, সাউন্ড রেকর্ডিস্ট, ভয়েস ওভার আর্টিস্ট, সব মিলিয়ে 1.5 লাখ আর্টিস্ট আছে। আমাদেরকে ভগবান তো একটা এইটুকুন সফলতা দিতে পারেন যে আমাদেরকে একটা এমন কিছু করে দেওয়া যেটার জন্য মানুষ আর আমাদেরকে এরকম টাইপের কথা বলবে না। সেটাই তো। এইটা এইটা বন্ধ করতে গিয়েই আমাকে এটা শুনতে হয়েছে, নিজে তো মালটা 50 বছরের বুড়ো হয়ে গেছে, নিজেও খাবে না, আমাদেরকেও খেতে দেবে না। দেখো আমি সত্যি বলতে আমি অনেকের কাছ থেকে তোমার বিষয়ে অনেক কিছু শুনেছি, বাট আমি না তোমার কাছ থেকে সিরিয়াসলি হলে একটা পজিটিভ ভাইব পাই, সিরিয়াসলি খুব পজিটিভ একটা ভাইব পাই আমি। আর আমি যখন কারো কাছ থেকে পজিটিভ ভাইব পাই না, তখন যে যা ইচ্ছে বলুক না কেন, আমারও তো মানে কি বলবো, আমি তো তোয়াক্কা করি না, কেয়ার করি না। গতকালকেই এক ভদ্রলোক ফোন করেছিলেন, উনি ফোন করে আমাদের খিরাইতে, যে আমাদের রবিবার দিন খিরাই ইভেন্টটা আছে সেখানে যাওয়ার কথা, তো উনি ফোন করে বললেন যে আমি খিরাইতে যেতে চাইছিলাম, কিন্তু কোনোভাবে আপনার ফোন নাম্বারটা চাইতে গিয়ে এমন একজনের কাছে ফোন নাম্বার চেয়েছি যে আপনার সম্বন্ধে এত বড় হিস্ট্রি জিওগ্রাফি বলে দিল। খারাপ হিস্ট্রি। তো আমি তখন তাকে বললাম যে যে আমার নামে এগুলো বলেছে, আমি নাম জানতে চাইছি না, সে আমারই ঔরসজাত সন্তান, সে আমারই ঔরসজাত সন্তান। মেবি নাম না জেনে বললাম, হয়তো সে আমাবস্যায় জন্মানো ঔরসজাত সন্তান, বাট সে আমারই সন্তান, আমি তার কোনো ক্ষতি করব না বা তার ক্ষতি চাই না। আমার সন্তানকে তো আমি জন্ম দিয়েছি, আমি জন্ম দিয়েছি, সে খারাপ হয়েছে, তাকে ভগবান খারাপ করে পাঠিয়েছে, কিন্তু আমি বাবা হিসাবে, আমি গার্জিয়ান হিসাবে সেটাও যে তার যেন কোনো ক্ষতি না হয়। যাই হোক, শেষ করতে হবে, কারণ ওকে অনেকটা দূর যেতে হবে।
আজকের অনুষ্ঠান কেমন লাগলো? দারুণ দারুণ লেগেছে। দারুণ আমি দারুণ। তো এতদিন ধরে ওয়েট করেছিলাম কখনো। ও তো আমাকে অনেক কবে থেকে বলছে যে তুমি যাবে এর জন্যই আমি আসতে পারছিলাম না। এই আর হচ্ছে আমি জেরিদার লাইভে যাবো, আমি তুমি আমার সাথে যাবে, অনেক দিন ধরে আমাকে বলছে। লাস্ট ক্রিসের গলায় একটা গান শুনে আমরা এবার না 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 না, একদম না, 30 সেকেন্ড। গান আমি একদম পারি না 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 এই যে কে বললো তুই গান গাস? না না, একদম না, গান একদম হয়ই না, একদম না। সত্যি আমি গান গাইলে মনে হয় যেন সেই হ্যাঁ। কি বলবো আর নাচলে আমি কিরকম নাচতে পারি জগৎ দেখে নিয়ে যে পুরীর ভিডিওতে। তাহলে তুই গাইবি? না, আমি গাইতে পারি না। তুই গাইতে পারিস না? আমি বাথরুম সিঙ্গার। বাথরুম সিঙ্গার? তো বাথরুম সিঙ্গিং হয়ে যায়। না 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 না, আই এম জাস্ট লিটল বিট শাই। শাই? এটা শাইয়ের লক্ষণ? জগৎ দেখে নিয়ে যে তুই কতটা শাই। এবং সত্যি আমি বলছি, যখন কেউ প্রথম কফি উইথ জেডিতে বসে তখন সে বাড়ি থেকে কি ভেবে আসে জানি না, আমি তার উপরে সেই কনফিডেন্সটা রাখি যে এ যখন এখান থেকে বেরিয়ে যাবে এ আর কখনো কোনোদিন কোনো লাইভ শোতে কারুর সাথে বসতে আনকমফোর্ট ফিল করবে না। আশা করছি সেটা। এরকম অনেক সুযোগ আসবে জীবনে যে তোদের ইন্টারভিউ করবে বসে, মিলিয়ে নিস। তখন মাইকটা হয়তো আরো দামি থাকবে। যাই হোক, দিনটা মনে রাখিস, এই ব্যবহার আর এই যে পোলাইটনেসটা, এই যে বাচ্চা চাইল্ডিশ ব্যাপারটা, এটাকেই মেনটেন করিস। একদম। একদম। বাট প্রফেশনাল জায়গায় সবাইকে বলছি, জয়স্মিতা দাশগুপ্ত আপনারা জানেন আমার মেয়ে, যে আমি সবাইকে বলি জয়স্মিতা দাশগুপ্ত প্রোফাইলটা ফলো করো। কিভাবে একটা মেয়ে নিজেকে আপগ্রেড করতে পারে, কিভাবে একটা মেয়ে প্রফেশনাল হতে পারে, কতটা এগোতে পারে, সেটার একটা অনেক বড় উদাহরণ আমার মেয়ে। আমি ওর থেকে শিখি। 100টা কথা বল, একটা উত্তর দেবে, আর কোনো উত্তর নেই, আর কোনো উত্তর নেই, ওটাই আটকে দেবে। আমিও যখন ফেসবুকে কেউ খারাপ কথা লেখে, কেউ কাউকে ট্রোল করছে, কেউ কাউকে বডি শেভিং করছে, আমি সেখানে গিয়ে একটা বড় উত্তর লিখি। সেই উত্তরের পরে আর কেউ লেখে না খুব একটা, কারণ আমি এমনভাবেই উত্তর দিই আর লেখার থাকে না কোনো। কারণ আমার মেয়ে 100টা ওয়ার্ড লিখলে একটা উত্তর দিয়ে শেষ করবে, যেটা ফ্যাশন ইন্ডাস্ট্রির ছেলে মেয়েদেরকে শেখার দরকার আছে। এটাই আমি চেষ্টা করছি ভবিষ্যতে একটা কোর্স নিয়ে আসার, যে কোর্সটাতে আমি ছেলে মেয়েদেরকে এই জিনিসটাই শেখাবো যেটা আমাদের মামবুড়ি করে দেখাচ্ছে সেটা। থ্যাংক ইউ ভেরি মাচ। শেষ করতে হবে। থ্যাংক ইউ। এই শনিবার মা আর মেয়ে দুজনে একই প্রফেশনে প্রথম এরম একটা লাইভ হবে। যারা আসছে আগামী সপ্তাহের শনিবার সন্ধ্যে 7টায়, মা আর মেয়ে। পোস্টার আজকে রিলিজ হয়ে যাবে। আমার নামটা এক্ষুনি ভুলে গেছি, আমি এতক্ষণ মনে ছিল, ওদের সঙ্গে কথা বলতে বলতে ভুলে গেছি। শেষ করছি। শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি।